আসসালামু আলাইকুম। ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তির পরে আগামী ২রা মার্চ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে মিডিয়া সেন্টারে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে। ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত ১১,৯৩,৩৩,১৫৭ জন ভোটার হয়েছিলেন। অন্যদিকে ২০২৪ সালের ২রা মার্চ প্রকাশিত চূড়ান্ত হালনাগাদ শেষে ভোটার সংখ্যা দাঁড়ায় ১২,১৮,৫০,১৬০ জনে। এই হিসেবে এক বছরে ভোটার বাড়ে ২৫,১৭,০০৩ জন। বিরাট সংখ্যক ভোটার নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। নতুন নির্বাচন কমিশন বিশাল সংখ্যক তরুণ ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। আর এই তালিকার ভিত্তিতে অনুষ্ঠিত হয় জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। বলেছেন, রাষ্ট্র ও রাজনীতি পরিবর্তনের জন্য নির্বাচন সংস্কার দুটিরই প্রয়োজন আছে। ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, মানুষ নতুন কোনো দলকে গ্রহণ করবে নাকি বর্জন করবে তা নির্ধারিত হবে নির্বাচনের মাধ্যমে। ইমরুল হাসানের রিপোর্ট। প্রতিষ্ঠার ৪৬ বছর পার করল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। হঠকারী কিছু করে সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বিনষ্ট হতে দেয়া যাবে না। কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়, এ ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। নতুন দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, ভোটের মাধ্যমে নির্ধারণ হবে তাদের গ্রহণযোগ্যতা। সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানও তুলে ধরেন তিনি। দেশে প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটিই গণতান্ত্রিক রীতি। এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। বিএনপি মনে করে, রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। সংস্কারের অগ্রাধিকার ভুল হলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে জনগণ প্রশ্ন তুলব বলে মনে করেন তারেক রহমান। ইতিমধ্যেই জনগণের মনে প্রশ্ন উঠেছে, পলাতক স্বৈরাচারের আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার ভেতর আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে। ফ্যাসিস্ট আমলে দায়ের করা লক্ষ লক্ষ মামলায় এখনো কেন প্রতিদিন অকারণে মানুষকে আদালতের বারান্দায় ছুটোছুটি করতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা ২০২৪ সালের গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে। আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, সংস্কারের নামে এমন কিছু মেনে নেওয়া হবে না যাতে গণতন্ত্র বিঘ্নিত হয়। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে, সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের দাবি মেনে সবার সাথে আলোচনা করে ১৫ জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়া সম্ভব বলে জানিয়েছেন
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। নতুন বছরে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, রাজনৈতিক মতৈক্য গড়ে প্রস্তাবিত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাই সরকারের লক্ষ্য বলেও জানান সৈয়দা রিজওয়ানা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা। বলেন, তারপরও সব বিষয়ে নিশ্চিত হবার জন্যই আলামত বিদেশে পাঠানো হয়েছে। যদি সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা কিরকম ঘটতে পারত সেটা দেখিয়েছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা বলেন, নতুন বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে চায় সরকার। তবে মূল লক্ষ্য তিনটি: বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা। আর যে কোনো দেশে অভ্যুত্থানের পর ঘোষণাপত্র দেওয়া হয় উল্লেখ করে পরিবেশ বিষয়ক উপদেষ্টা বলেন, এ বিষয়ে সবার সাথে আলোচনা শুরু হয়েছে। 15 জানুয়ারির মধ্যেই সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয়। শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই। কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিংয়ের প্রক্রিয়ায় আমরা 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু। কোনো দল নির্বাচন করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলেও জানান তিনি। এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলনের মালিকানা কারো একার নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, দেশের সব মানুষের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হয়েছে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেছেন, আগে সংস্কার পরে নির্বাচন এমন বক্তব্য কোনো অর্থ বহন করে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলবে। ঢাকা ও চট্টগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। 24 জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে সমান তালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্রদল। ছাত্র জনতার আন্দোলন সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল। মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সততা নীতি আদর্শ নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা পালন করবে এমন প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটির নেতারা বলেছেন, অতীতে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্যের বিলুপ্ত করা হবে। বিগত সময়ে যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজদের অবরণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি, সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে চট্টগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অপর এক সমাবেশে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের মালিকানা কেউ নিতে চেষ্টা করবেন না। দেশের সব মানুষের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হয়েছে। আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ মালিকানার হিসাব যদি করতে হয় আমরা যে হিসাব দেব আপনারা লজ্জা পাবেন। হিসাব কিন্তু দিচ্ছি না। কেন দিচ্ছি না জানেন? হিসাব আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে ঐক্য সৃষ্টি হোক।
এদিকে চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা এবং অন্যান্য ইস্যু একসাথে চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তার বিরুদ্ধে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেক অভিযোগ জমা পড়ে। শেখ হাসিনার বিচারে দৃঢ় অবস্থানে অন্তর্বর্তী সরকার, কিন্তু ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা দিল্লি সম্পর্ক কিরকম থাকবে এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যু ছাড়াও দুদেশের আরও অনেক স্বার্থের ইস্যু আছে। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যে। কাজে আমি আশাবাদী যথেষ্ট এই বছরের ব্যাপারে। আমি আশা করবো যে এই বছর শেষ হতে হতে আমরা আরও অনেক নিশ্চিতভাবে বলতে পারবো যে হ্যাঁ, আমরা আমাদের সব প্রতিবেশী এবং বন্ধু প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক আরো উন্নত হয়েছে। এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষে। আমরা সেগুলো নিয়ে পাশাপাশি আগাবো। থ্যাংক ইউ। নতুন বছরের প্রথম দিনে কিছু শিক্ষার্থীর হাতে বই পৌঁছালেও এখনও নতুন পাঠ্য বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী। আর এজন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, পাঠ্য বইয়ের পরিমার্জন ও বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। বুধবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সব পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিনের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত দেশের সব শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দিতে না পারলেও অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে সেই সব বই, যা উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, আগামী 20 জানুয়ারির মধ্যে সব শ্রেণীর শিক্ষার্থীরাই হাতে পাবে সব পাঠ্য বই। এই যে বছরের পর বছর জানুয়ারি মাসের 1 তারিখে বইয়ের নামে যে উৎসবের নামে যে অপচয় হয়েছে, সেটি লক্ষ্য করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। সেই সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা জানান, এবছর সব পাঠ্য বই দেশের ছাপাখানায় ছাপানো হয়েছে। বিগত বছরের তুলনায় উন্নত করা হয়েছে কাগজ এবং ছাপার মান। শিক্ষা উপদেষ্টা জানান, সব পাঠ্য বই দলীয় রাজনীতির প্রভাবমুক্ত করা হয়েছে। পরিমার্জন করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের 441টি বই। শিক্ষার্থীরা যাতে সঠিক সময়ে হাতে সব পাঠ্য বই না পায়, সেজন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, এমনকি আজকে সকালেও আমি দেখেছি যে বই বিতরণের ক্ষেত্রে কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে যে কত ধরনের কত দিক থেকে বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে, এটা কল্পনাতীত। এই বিপরীতমুখী শক্তি যে কত জায়গা থেকে আসছে সেটা আমরা বুঝতেও পারি না। বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। বছরের প্রথম দিনে যেসব শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়েছে, তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস। আজকে বছরের প্রথম দিনে আমাদেরকে বই এবং সাথে তার ক্যালেন্ডার দেওয়া হয়েছে, এগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি। বছরের শুরুতে নতুন বই পেয়ে আমি অনেক খুশি। নতুন বই পড়তে অনেক ভালো লাগে। আমি বই পেয়ে আমি অনেক খুশি। আমার নতুন বই পেয়ে খুব ভালো লাগতেছে। আমরা ভেবেছিলাম যে এবছর বই পেতে হয়তো দেরি হবে, কিন্তু বছরের প্রথম দিন আমরা বই পেয়ে খুব খুশি। এদিকে যেসব পাঠ্য বই শিক্ষার্থীরা হাতে পায়নি, সেসব বই এনসিটিভির নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়তে পারবে শিক্ষার্থীরা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের ৮ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার পর তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। এর আগে গত রবিবার মাঠে নির্দেশনা না মেনে উচ্চস্বরে হইচই করার অভিযোগে ৮ এসআইকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে তাদের ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়। পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়ার পক্ষে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার তানভীর সালেহীন। ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ঠা নভেম্বর থেকে পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে ৩ ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি। ইতিমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৪৩তম বিসিএস এর নতুন প্রজ্ঞাপন থেকে বাদ পড়াদের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। বুধবার সকালে সচিবালয়ের সামনে সড়কে জড়ো হয়ে এই দাবি জানান বাদ পড়াদের অনেকেই। ৪৩তম বিসিএস এ নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১৫ অক্টোবরে প্রজ্ঞাপন বাতিল করে মঙ্গলবার নতুন প্রজ্ঞাপন দেওয়া হয়। এতে বিভিন্ন ক্যাডারে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন। নতুন সিদ্ধান্ত অনুসারে ১,৮৯৬ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়। তাদের ১৫ জানুয়ারির মধ্যে যোগ দিতে বলা হয়েছে। ১৫ অক্টোবর ৪৩তম বিসিএস এর নিয়োগের প্রজ্ঞাপনে ২,০৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ২৬শে ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২,১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়লেন মোট ২৬৭ জন। এর আগে ৪১তম বিসিএস এর গেজেট থেকে বাদ পড়েন ৬৭ জন, ৪০তম থেকে ৩৪ জন, ৩৭তম থেকে ৬১ জন, ৩৮তম থেকে ৭৫ জন এবং ৩৬তম থেকে ৩৮ জন বাদ পড়েছিলেন। কোনো ইনফরমেশনের গ্যাপ আছে বা কোনো মিসম্যাচ আছে বা হয়তো বা অনেকে শত্রুতামূলকভাবেও ভুল ইনফরমেশন দিতে পারে। আমরা যে ২৬৭ জনের গেজেট হয়নি, এটা আমরা সবাই মিলে আসলে আমরা জানতে চাই, মানে আমরা ইন্ডিভিজুয়ালি জানতে চাই যে কেন আসলে আমাদের ত্রুটিগুলো কি। আমাদের ১ তারিখে আজকে জয়েন হওয়ার কথা ছিল, কিন্তু নতুনভাবে আরেকটা গেজেট দিয়ে সেখানে আমার নাম নেই। অথচ আমি কোনো বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ কোথাও কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।